নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আলু সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর। বুধবার থেকে বাইরে আলু পাঠানোর ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাইরে আলু পাঠালেও দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। খোলা বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ। আলুর দাম কোনোভাবেই যাতে না বাড়ে সেই নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অন্যান্য সবজির দাম নিয়েও আলোচনা করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু সরবরাহ নিয়ে আজ বিশেষ বৈঠক করা হয় নবান্নে এবং সেই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই আলু সরবরাহের ক্ষেত্রে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। বুধবার থেকে বাইরে আলু পাঠানোর ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, পঞ্চম দিনেও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ। তথ্য প্রমাণ লোপাট করেছেন সন্দীপ ঘোষ। অনুমান সিবিআই এর সঞ্জয়কে কি চিনতেন সন্দীপ ঘোষ? অধ্যক্ষের নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে আত্মহত্যার কথা বলে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে প্রশ্নবান সিবিআই এর। সকাল 9:30টায় দেহ উদ্ধার। তাহলে পুলিশকে জানাতে এত দেরি কেন? 30 মিনিটে কি হয়েছিল? এই সময় তথ্য প্রমাণ লোপাট হয়েছিল কি? পুলিশের কাছে কেন অভিযোগ করেননি সন্দীপ ঘোষ? উত্তর জানতে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আমরা দেখতে পাচ্ছি একেবারে পঞ্চম দিনে এই জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া তা চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং সকাল 9:30টায় দেহ উদ্ধারের পর তাহলে পুলিশকে জানাতে এত দেরি কেন? একাধিক প্রশ্ন আসে এখানে। আমরা কথা বলবো, বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে মূলত ঠিক কি প্রশ্ন আজ করা হয়েছে সন্দীপ ঘোষকে? এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানতে পারছো? রিয়া, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। দেখো, সঞ্জয় রায় তাকে যেমন একাধিক প্রশ্ন করা হচ্ছে, তাকে জেরা করা হচ্ছে এবং লাগাতার তাকে জেরা করে দেওয়া হচ্ছে এবং তার যে বয়ান সেটা যেমন একদিকে খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে কিন্তু এই যে সন্দীপ ঘোষ, যেটা দেখা যাচ্ছে যে আজকে নিয়ে 5 দিন টানা তাকে তলব করা হচ্ছে এবং 50 ঘন্টারও বেশি তাকে জিজ্ঞাসাবাদ পর্ব সাজছে। মূলত যেটা আমি বারবার বলছি যে সঞ্জয়কে সন্দীপ ঘোষ তিনি চিনতেন কিনা এই বিষয়টা নিয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি প্রিন্সিপাল তিনি একজন অভিভাবক, একটা ইনস্টিটিউশনের অভিভাবক, তিনি তার নির্দেশ ছাড়া কিভাবে কেউ ফোন করলো এবং সেখানে সুইসাইড, তারা যেখানে প্রত্যেকে সেখানে ডাক্তার, তারা কিভাবে সুইসাইডের কথা উল্লেখ করলো? তাহলে কি প্রিন্সিপালের নির্দেশের মতোই তারা কাজ করেছিলেন বা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি বলেছিলেন যে এই তার নির্দেশ, প্রিন্সিপালের নির্দেশেই কি তিনি সুইসাইডের কথা বলেছিলেন? এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে 9:30 বডি দেখা গিয়েছিল তার। তাহলে এখানেই প্রশ্ন যে পুলিশকে খবর দিতে 8 ঘন্টা কেন লেট করা হলো? তাহলে কি এই সময়ের মধ্যে কি কোনো তথ্য প্রমাণ লোপাট বা এরকম কিছু হয়েছে? এবং সিবিআই যেটা মূল ফোকাস করছে সেটা হচ্ছে এই 30 মিনিটের গ্যাপ কেন? এই গ্যাপ কিন্তু অনেকটা, এর মধ্যে কি হয়েছিল সেই বিষয়টা নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ তিনি কেন অভিযোগ জানালেন না? তিনি একজন ইনস্টিটিউটের প্রিন্সিপাল, তিনি ঘটনার 3 দিন পর রিজাইন করলেন, কিন্তু তার মধ্যে তিনি একদিনও অভিযোগ জানালেন না বা তিনি এই নিয়ে কোনো রকম মন্তব্য করলেন না। কেন করলেন না? এই পুরো বিষয় নিয়ে কিন্তু তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। পঞ্চম দিনেও সন্দীপ ঘোষকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ আমরা দেখতে পেলাম যে শুক্রবার যখন তাকে ধরা হয় তারপরেই কিন্তু সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে আজও পর্যন্ত। অর্থাৎ মাঝে আমরা দেখতে পাচ্ছি যে শুক্র, শনি, রবি, সোম পরপর 4 দিন জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে এবং আজও সকাল থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং এখনো পর্যন্ত চলছে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। আরজি করে দুর্নীতির অভিযোগের তদন্তে সিট দ্রুত। সন্দীপ ঘোষকে ডাকতে চলেছে রাজ্য পুলিশের সিট, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আরজি কর হাসপাতালে দুর্নীতির চক্র সক্রিয় রয়েছে। সন্দীপ ঘোষের নির্দেশে কাজ হতো বলে অভিযোগ সামনে আসছে। টালা থানায় সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে
অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। সন্দীপ ঘোষের নির্দেশে একাধিক কাজকর্ম হতো, একাধিক বেআইনি কাজকর্ম হতো বলে অভিযোগ করা হয়েছে এবং দ্রুত সন্দীপ ঘোষকে ডাকতে চলেছে রাজ্য পুলিশের সিট, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আরজিকর হাসপাতালে দুর্নীতির চক্র সক্রিয় ছিল এবং সেই যে দুর্নীতির চক্র সক্রিয় ছিল তার পিছনে ছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার বিরুদ্ধে একাধিক যে দুর্নীতির অভিযোগ তা কিন্তু সামনে আসছে। সন্দীপ ঘোষের নির্দেশে কাজ হতো বলে অভিযোগ। পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব লালবাজারের। বুধবার 12টার মধ্যে লালবাজারে হাজিরার নির্দেশ। নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয় টালা থানায়। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলছে, পরপর টানা পঞ্চম দিনের আজকের এই জিজ্ঞাসাবাদ এবং সেই তার মাঝেই কিন্তু লালবাজারের তলব আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষকে বুধবার 12টার মধ্যে লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনেন সন্দীপ ঘোষ। আমরা দেখেছিলাম যে নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে এনেছিলেন সন্দীপ ঘোষ এবং ঠিক সেই কারণেই এই তলব বলে জানা যাচ্ছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয় টালা থানায়। আমরা দেখেছি একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে, টানা 5 দিন ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং আজও সকালবেলা থেকে কিন্তু সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের প্রাক্তন এই অধ্যক্ষ যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, আরজিকরে কিভাবে এই ঘটনা হলো এবং সেই ঘটনার দিন তিনি কোথায় ছিলেন, কিভাবে তার পরবর্তীতে তাকে অন্য সেই যে আরজিকর থেকে সরানোর পর ন্যাশনাল মেডিকেল কলেজে কিভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়, একাধিক প্রশ্ন সামনে আসছে যেমন একদিকে, তার পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও সামনে এসেছে এবং এর মধ্যেই কিন্তু এবার লালবাজারের তলব আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। আরজিকর তদন্তে পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ, এএসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ। সিবিআই এর অনুপ দত্ত ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। আমরা জানি যে সঞ্জয় রায় এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম, সঞ্জয় রায়কে এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই সঞ্জয় রায়ের সঙ্গেই এই এএসআই অনুপ দত্তের সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সে কারণেই কিন্তু এই পুলিশ আধিকারিককে এবার জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআই এর পক্ষ থেকে। এসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা জানি সিভিক ভলান্টিয়ার এই সঞ্জয় রায়, তার এই যে ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে এবং এই যে ঘটনা তার পিছনে পুলিশ আধিকারিকের কি ভূমিকা রয়েছে সেই বিষয় জানতেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ। সিবিআই এর অনুপ দত্ত ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। আস্তে 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 নিচে 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 হ্যালো, সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত ইয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে? অনুপবাবু 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 একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। বলে দিয়েছে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে 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 নিচে 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 নিচে। আরজিকর তদন্তে এবার পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কোন কোন সূত্র ধরে আজ এই পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, আজ দুপুর 3টে নাগাদ কিন্তু সিজিও কমপ্লেক্সে এএসআই অনুপ দত্ত তিনি কিন্তু আসেন। আমাদের সংবাদ মাধ্যমের কিন্তু প্রশ্ন কিন্তু তিনি ছোটে দৌড়ে সিবিআই দপ্তরে ঢুকে যায়। এর আগেও কিন্তু এই অনুপ দত্ত এএসআই সঞ্জয় রায় মূল অভিযুক্ত তার কিন্তু একদম ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। এই যে অনুপ দত্ত, এর আগেও কিন্তু তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে
সিবিআই তদন্তকারী অফিসাররা যখন বিধাননগরের যে কলকাতা পুলিশের যে ব্যারাক আছে, পুলিশের ব্যারাক, সেই ব্যারাকেই কিন্তু গিয়েছিল। সেখানে গিয়ে এই অনুপ দত্তকে ডাকা হয়। যে অনুপ দত্ত এই সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ। সঞ্জয় রায়ের সঙ্গে তার কবে থেকে ঘনিষ্ঠতা বাড়ে, কিভাবে সঞ্জয় রায়ের সঙ্গে চলতো, এইসব বিষয় নিয়ে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে কিন্তু এই কলকাতা পুলিশের এই এএসআই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে 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 নিচে নিচে নিচে। আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির, হাওড়া ব্রিজ অবরোধ বিজেপির। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তা বন্ধ, মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী, দেখতে পাচ্ছেন সেই ছবি। হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির এই বিক্ষোভ। হাওড়া ব্রিজ অবরোধ করে এই বিক্ষোভ বিজেপির। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তা বন্ধ। আপনারা দেখলেন বিজেপি যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মুখে কিন্তু বিচার চাই স্লোগান। একেবারে হাওড়া ব্রিজ অবরোধ করে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। হাওড়া থেকে কলকাতাগামী রাস্তা বন্ধ, এবং দেখতে পাচ্ছেন তার পাশাপাশি যে এই যে প্রতিবাদ বিক্ষোভ, সেখান থেকে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল সেখানে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি যে আজই আরজি কর মামলার শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে, এবং সেখানেই যে নির্দেশ দেওয়া হয় যে আরজি করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার কথা বলা হয়, সেই নির্দেশ দেন সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আপনাদের জানিয়ে রাখি, আজই আরজি কর মামলার শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে, এবং আরজি করের নিরাপত্তা এবার কেন্দ্রীয় বাহিনী। আমরা দেখেছি যে গত 14ই আগস্ট যেভাবে আরজি করের অভ্যন্তরে ঢুকে হামলা চালিয়েছিল একদল তাণ্ডবকারী, এবং সেখানেই কিন্তু তার পরবর্তীতেই যারা চিকিৎসকরা রয়েছেন তারা নিরাপত্তার অভাব বোধ করেন, এবং এবার একেবারে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আজ আরজি কর মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সেখানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি ছিল, এবং সেখানেই হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজি কর মামলায় আজ একাধিক নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। একদিকে যেমন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, 10 সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে, এবং তার পাশাপাশি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আরজি করের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে। আরজি করের যে মামলার শুনানি ছিল আজ, সেখানেই কিন্তু টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে। 10 সদস্যের যে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। একদিকে আপনাদের জানাচ্ছিলাম যে সেখানে আরজি করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নির্দেশ যেমন দেওয়া হয়েছে, অন্যদিকে একইভাবে কিন্তু টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, এবং বিভিন্ন রাজ্যের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, প্রথিতযশা যে প্রতিষ্ঠানগুলির চিকিৎসকরা রয়েছেন তাদের সেই তাদের
কে এই যে টাস্ক ফোর্স এর সদস্য করা হয়েছে, চিকিৎসকদের সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স গঠন, সুপ্রিম কোর্টের এই নির্দেশ। টাস্ক ফোর্সে প্রথিতযশা চিকিৎসক সহ কেন্দ্র রাজ্য টাস্ক ফোর্সে 10 জন চিকিৎসক থাকবে। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।